ভোগ, সুখ, লাক্সারি, আর্ট অ্যান্ড কালচারের প্ল্যানেট শুক্র সে তার রাশি পরিবর্তন করতে চলেছে আগামী 25শে ডিসেম্বর এবং সে তার মূল ত্রিকোণের ঘর অর্থাৎ তুলা রাশি ত্যাগ করে স্করপিওতে তার পরবর্তী প্রায় 24.5 থেকে 25 দিনের মতন সে গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ভিত্তিক, যেটা লগ্ন রাশি ভিত্তিক ফলাফল যেটা বলি, সেটা নিয়ে আলোচনা করব। যথেষ্ট গুরুত্বপূর্ণ গোচর। এই গোচরের কিছু ইন্ট্রিনজিক ম্যাটার আছে, যারা অ্যাস্ট্রোলজি রিলেটেড ইন্টারেস্ট পোষণ করেন তারা অবশ্যই বিষয়টি কিন্তু একটু জানবার চেষ্টা করবেন আর কি। আমি খুব সংক্ষেপে বিষয়টা টাচ করে যাব। আমি প্রথমে একটু ডেটগুলো আপনাদের বলে দিই। সেটা হচ্ছে আগামী 25শে ডিসেম্বর 2023 সকাল 6:32 শুক্র তার মূল ত্রিকোণের ঘর অর্থাৎ তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক বা স্করপিওতে সে তার গোচর স্টার্ট করবে এবং এইখানে সে অবস্থান করবে 18/1/2024 পর্যন্ত রাত্রি 8:49। যা বলছি সব কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে বলছি, সুতরাং এইটা হচ্ছে তার ডিউরেশন অফ স্টেইং ওভার দ্য সাইন অফ স্করপিও এই বছরের জন্য আর কি। তো এইখানে 3টে নক্ষত্র আছে। 3টে নক্ষত্রের প্রথমে হচ্ছে বিশাখা নক্ষত্রের শেষ চরণ, তারপরে হচ্ছে শনির অনুরাধা নক্ষত্র, তারপরে বুধের জ্যেষ্ঠা নক্ষত্র। এই 3টে নক্ষত্র দিয়ে শুক্র পাস করবে এবং একদম শেষের দিকে শুক্র কিন্তু গান্ডান্ত সিচুয়েশনে চলে যাবে। এরকম এখন রবি রয়েছে গান্ডান্ত সিচুয়েশনে, আমি যখন রেকর্ড করছি এখন। তো যাই হোক, আপনারা যখনই ভিডিও পান সেটা একটু মিলিয়ে নেবেন আর কি। তো শুক্র এখানে আমি এন্ট্রি ডেট বললাম 25 তারিখ। তো প্রথম বিশাখা নক্ষত্রে 3°20' পর্যন্ত অবস্থান করবে, সেটা হচ্ছে 28/12/2023 রাত্রি 12:44 পর্যন্ত, অর্থাৎ 27 থেকে 28 হবে রাত্রিবেলা 1:15 পর্যন্ত শুক্র বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। তারপরে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে 7/1/2024 পর্যন্ত রাত্রি 11:36। এই পর্যন্ত শুক্রের বিস্তার থাকবে 16°40' পর্যন্ত। তারপরে সে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে সে অবস্থান করবে 18/1/2024, অর্থাৎ তার লিভিং টাইম পর্যন্ত, এবং তারপরে সে স্যাজিটেরাস বা ধনুরাশিতে তার গোচর সংগঠন করবে, সেটা রাত্রি 8:49 পর্যন্ত। তো এই জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করাকালীন শুক্র যখন 26°40' ক্রস করার সিচুয়েশনে আসবে, তখন শুক্র গান্ডান্ত সিচুয়েশনে আসবে। কিন্তু শুক্রের গান্ডান্ত সিচুয়েশনের একটা ফেভারেবল এন্টিটি হচ্ছে সেটা নবাংশে মীন রাশিতে অবস্থান করে। তো তার কিছু নেগেটিভ পজিটিভ আসপেক্ট দুটো নিয়ে আলোচনা করে দেব। আগে টাইমিংটা বলে দিই। সেটা হচ্ছে 16/1/2024 16ই জানুয়ারি ভোর 3:36 পর্যন্ত, মিনিটের পরে শুক্র 26°40' প্রবেশ করবে এবং গান্ডান্তে প্রবেশ করবে। তারপরে সে আরও 2.5 দিন এই ঘরে অবস্থান করবে, বৃশ্চিকের ঘরে, এবং গান্ডান্ত থাকবে। তারপরে ধনুতে প্রবেশ করেও 3°20' পর্যন্ত কেতুন নক্ষত্রে গান্ডান্ত সিচুয়েশনে থাকবে। তাই হচ্ছে মোটামুটি আমি ট্রানজিশনাল টাইমটা আপনাদের বলে দিলাম। এবার সার্বিক ফলাফল সম্পর্কে একটু বলে দিই। দেখুন, কালপুরুষের অষ্টম ঘর রবি থেকে চতুর্থ ঘর এবং বৃশ্চিক থেকে মঙ্গলের মূল ত্রিকোণের ঘর হচ্ছে ষষ্ঠ ঘর। তো মঙ্গলের দুটো ঘর হচ্ছে ষড় অষ্টক কম্বিনেশনে, শুক্রের ক্ষেত্রেও তাই ষড় অষ্টক কম্বিনেশনে থাকে। ষড় অষ্টক কম্বিনেশনে বিশেষত মঙ্গলের ক্ষেত্রে যেটা সমস্যা তৈরি করে
সেটা হচ্ছে হার্ডশিপ দেয় প্রচণ্ড পরিমাণে। কারণ নিজের যে দ্বিতীয় ঘর, যে ঘরটা নিয়ে আমরা আলোচনা করছি বৃশ্চিক, সেখান থেকে তার মূল ত্রিকোণের ঘর হচ্ছে 6th ঘর, এবং সেখানে শনি এসে নীচ হয়ে যায়, ডেবিলিটেটেড হয়। শনি নীচ হওয়ার জন্য শনির যে সাত্ত্বিক গুণাবলী থাকে, সেই সাত্ত্বিক গুণাবলীর মধ্যে কিছু প্রকারভেদ ঘটে। যাদের ক্ষেত্রেই দেখবেন যে জন্মকালীন স্যাটার্ন মঙ্গলের ঘরে রয়েছে, একদম আপনাকে স্পেসিফিক্যালি বলছি, মঙ্গলের ঘরে রয়েছে, বিশেষত শুক্রের নক্ষত্রে, মানে ভরণী নক্ষত্রে বা অশ্বিনী নক্ষত্রের তৃতীয় বা চতুর্থ চরণে রয়েছে, মিথুন বা কর্কটের নবাংশে রয়েছে, এবং সেটা যদি স্লো মোমেন্টে থাকে এবং তাকে সাবসিডাইজ করার মতন যদি বৃহস্পতির পোস্টিং না থাকে, সেই মানুষ কিন্তু হ্যাবিচুয়াল মিথ্যাবাদী হয়। হ্যাঁ, হ্যাবিচুয়াল মিথ্যাবাদী। আপনাকে এই কথাটা আমি বলে রাখলাম, এই কথাটা বলার পেছনে অনেক কারণ আছে। হ্যাঁ, তো যাই হোক, বহু মানুষ অনুষ্ঠান দেখে আমাকে ফোন করেন, ফোন করে তারা তাদের প্রশ্ন করেন যে দাদা এটা বলেছিলেন, এই জিনিসটা হচ্ছে না, বা আপনার কথা ঠিক করে মিলছে না। তারা কখনো এই কথাটা বলবে না যে আমি তাদের কি বলেছিলাম তারা সেটা এক্সিকিউট করেনি। 98% ক্ষেত্রেই সে মানুষ এক্সিকিউশনের দিকে যায় না। অর্থাৎ সে একটা অদ্ভুত ধরনের মানুষ, যেরকম নর্মাল কোর্টে লড়াই করে না, যে নিজেকে ডিফাই করবার চেষ্টা করে, আত্মপক্ষ সমর্থনের অধিকার, সমস্ত রাইট আছে তাদের। কিন্তু এটা অ্যাস্ট্রোলজি ইজ নট আ কোর্ট, এটা একটা খুব স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম। এখানে মানুষ যখন মিথ্যে বলে তখন সেটাকে ডিটারমাইন করা যায়। অর্থাৎ যে মানুষ হ্যাবিচুয়াল মিথ্যাবাদী, সেই মানুষকে দেখে বোঝা যায়। তো এই কথাটা এই কারণে বলছি। তো মঙ্গলের ক্ষেত্রে এটা একটা বেসিক কনস্ট্রেন্টসের জায়গা। বহু মানুষ বলেন না যে শনি হচ্ছে, বা আমিও বলি, শনি হচ্ছে অনেস্টি বা ন্যায় বিচারের পরাকাষ্ঠা। তো নীচ হলে প্রথম সে কোন কাজটা করবে? আমি বহুবার বলেছি যে নীচ হলে সেই প্ল্যানেট তার কারকতার বাইরে প্রথম চলে যায়। তার মানে সে অনেক কিছু তৈরি করবার চেষ্টা করে, কিন্তু মিথ্যের দ্বারা। আমি উদাহরণ সহকারে বলি যে আমাদের দেশে ব্রিটিশ শাসনের একদম গোড়াপত্তনের সময়, যখন কোম্পানির শাসন ছিল, সেই সময় আমাদের অবিভক্ত বাংলা, বিহার, ওড়িশার যে নবাব ছিলেন, নবাব সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব, তাকে অত্যন্ত কনস্পিরেসি করে হত্যা করা হয়েছিল। সেটি সবাই জানেন যারা ইতিহাস পড়েছেন। এই ধরনের সমস্যার কিন্তু এই ধরনের কনস্পিরেসিমূলক, অর্থাৎ সেখানে জয় আসছে, ভিক্টরি আপনাকে দিচ্ছে। রবার্ট ক্লাইভ, যার পরিণতি অত্যন্ত খারাপ হয়েছিল পরিশেষে, যারা ইতিহাস পড়েছেন তারা জানেন, কিন্তু ওই মুহূর্তে মাত্র 1200 জন সোলজার নিয়ে, সিরাজের মানে ইনফ্যান্ট্রি ছিল 50,000, তো তাকে কিন্তু একটা স্কার্মিশে পরিণত করে দিয়েছিলেন। কার্যত যুদ্ধই হয়নি, এবং অত্যন্ত কষ্ট বেদনাদায়কভাবে তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই ইতিহাস সবাই জানে, যারা গেছেন তারাও জানেন, পড়েছেন যারা জানেন। তো মির্জাফরের ছেলে ছিল মিরন, সে সেই হত্যার নেতৃত্ব দিয়েছিল, তার ভয়ানক পরিণতি হয়েছিল। সুতরাং ওপরওয়ালা কাউকেই সেই জায়গাটাতে রাখে না, অপরাধীকে কখনো সে করবে না। তো যাই হোক, আমি যে কথাটা বলছি সেই কথাটার বিষয়টা হচ্ছে স্যাটার্ন যেভাবে কাজ করে, যখন আমি কিন্তু নবাংশ ভিত্তিক বলেছি, এবং তার সাথে বলেছি যে বৃহস্পতি যদি সাবসিডাইজ না করতে পারে, দেখুন ওভার টেলিফোনে যখন কথা বলি, কোনো লোককে ডিরেক্টলি এই কথাটা বলা যায় না যে ইউ আর এ লায়ার, আপনি মিথ্যা কথা বলছেন। তো সেটা এখানে বলি, এখানে কমন বলি। আর সব থেকে বড় ব্যাপার, আমি যাকে বলি সে লোকটা বুঝতে পারছে আমি কাকে বলছি, কারণ সে তো নিজের মনে জানে আমি মিথ্যা কথা বলেছি। সেটাতে আমার একটা অ্যাডভান্টেজ আছে আর কি, পরোক্ষ অ্যাডভান্টেজ, এবং তার বিনিময়ে আমাকে অনেক গালাগালিও শুনতে হয় আর কি। গালিগালাজ করেন আমাকে ফোন করে বা SMS করে, তাতে আমার কিছু এসে যায় না, আমি ওসব ব্যাপারে রিয়াক্ট করি না কখনো। আমি নিজে জানি আমি কাকে কি বলেছি। সুতরাং এই একটা ব্যাপারে আমার স্মৃতিশক্তি খুব প্রখর, কাকে কি বলেছি এবং কতটা বলেছি। 5 বছর পরেও যদি ইনকামবেন্ট আমার সামনে আসে,
আমি কিন্তু মোটামুটি তাকে বলে দিতে পারবো আমি কি বলেছিলাম, কারণ এই ব্যাপারটার আমি এতটাই খুব ইমেন্সলি চর্চা করি, সেই জন্য বলতে পারি। এটার পেছনে আর কোনো মানে কোনো রকম ম্যাজিক্যাল কিছু নয়। তো সেই কারণে বলছি, এটা 1 নম্বর। আর নাম্বার 2 হচ্ছে, কোনো মানুষ যখন আরেকজনকে অভিযুক্ত করে তখন সেই মানুষ কখনো নিজের জায়গাটা বলবে না যে আমি এই কাজগুলো আমাকে বলেছিল আমি করিনি, এটা সে বলবে না। এটা সে শুধু বলে দেবে এটা এটা সেই সেরকম। এইখানেও স্যাটার্নের কিন্তু একটা গন্ডগোল আছে। আপনারা দেখবেন, আমি 2-4 জন বিখ্যাত লোকের নাম বলতে পারি, আপনারা নেটে খুঁজে নেবেন, যে মনে করুন 1968 সালে, 69 সালে, 70 সালের শুরুর দিকে স্যাটার্ন যখন মেষ রাশি দিয়ে পাস করেছে, বা তার আগে 1957, 58 এবং 59-এর শুরুর দিকে যখন স্যাটার্ন বৃশ্চিক রাশি দিয়ে পাস করেছে, এরকম সময়ের কিছু মানুষজনের সাথে নিশ্চয়ই আপনাদের পরিচয় ঘটবে জীবনে। বা আরও পরে যখন মনে করুন 86 সাল, 87 সাল এরকম সময় যখন বৃশ্চিকের ঘরে স্যাটার্ন পাস করেছে, 97-এর একদম ফ্যাগেন্ট, 98, 99, 2000-এর একদম শুরুর দিক পর্যন্ত মেষের ঘর দিয়ে স্যাটার্ন পাস করেছে। এই সময় বহু মানুষের সাথে কথা বলে বুঝতে পারবেন, যদি বৃহস্পতি তাকে প্রপারলি সাবসিডাইজ না করতে পারে, এই সাবসিডাইজ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কোনোদিন নর্মাল আলোচনায় বলবো, তাহলে কিন্তু তার মধ্যে এই হ্যাবিচুয়ালি একটা এমন বাতাবরণ তৈরি করা যেখানে সে একটা এথনোসেন্ট্রিজমে বিশ্বাস করবে এবং সেটা থেকে সে নিজেকে পরকে বিচার করবে। এই এতগুলো কথা শুধুমাত্র আমি আমাকে ডিফেন্ড করার জন্য বলছি না, আমার কোনো ডিফেন্ডের কিছু নেই। যা বলি, যারা আমাকে চেনে তারা জানে, যারা চেনে না। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই কথাগুলো এই ঘরটার জন্য খুব গুরুত্বপূর্ণ। বৃশ্চিক নিয়ে বহু কথা বলেছি, কিন্তু এই কথাগুলো এই ক্ষেত্রে পার্টিনেন্ট। আজকে যখন আমি অনুষ্ঠান রেকর্ড করছি, আজকে 14 তারিখ, তো ভেরি পার্টিনেন্ট। আমার শরীর অত্যন্ত খারাপ, গলা বসা, ওষুধ খেয়ে অনুষ্ঠান করছি। তো সেদিক থেকে আপনাদের দুটো জিনিস বলি। বৃশ্চিকের ঘরের একটা অদ্ভুত নেচার আছে, সেটা হচ্ছে বৃশ্চিক হিডেন। আপনাদের অনেকবার বলেছি, বৃশ্চিকের ঘরে কোনো গ্রহ যদি নবাংশে, বৃশ্চিকের নবাংশ কোথা থেকে থাকে না, বৃশ্চিকের নবাংশ শুরু হয় 9টা ঘর, তো সেটা কর্কট থেকে শুরু হয়, মীন পর্যন্ত থাকে। বৃশ্চিক নিজে জলের ঘর থেকে স্টার্ট হয়, জলের ঘরে শেষ হয় গিয়ে অ্যাকচুয়ালি। তো এখানে যদি কোনো বড় গ্রহ বসে যায়, কখনো রাহুকেতুর মতো প্ল্যানেট বসে যায়, সেটা কিন্তু কখনো কাঙ্ক্ষিত নয়। বিশেষত জ্যেষ্ঠা নক্ষত্র, যার নবাংশ হচ্ছে ধনু থেকে মীন পর্যন্ত, সেটা কখনোই খুব গ্রহণযোগ্য নবাংশ নয় জ্যেষ্ঠার সাপেক্ষে। ঘরগুলো অত্যন্ত স্পিরিচুয়াল, কিন্তু জ্যেষ্ঠার সাপেক্ষে কখনো খুব একটা গ্রহণযোগ্য জায়গা নয়। তো সেই হিসেবে বৃশ্চিকের একটা বেসিক টেন্ডেন্সিজ হচ্ছে গোপনে আঘাত করা। অর্থাৎ আমি একটা এমন লড়াই করব, এমন ব্যাটেল করব যে ব্যাটেলে আমি আমার শত্রুর সাথে সম্মুখ সমরে কখনো যাব না। অর্থাৎ সম্মুখ সমরে গেলে আমি জানি আমার পরাজয় নিশ্চিত। তা আমি কি করব, তাকে ম্যালাইন করবার চেষ্টা করব, তাকে যাকে বলা যায় যে বিলো দ্য বেল্ট হিট করব, সামনে এসে কখনো আমি কথা বলবো না। এইটা বৃশ্চিকের বেসিক নেচার। এই কথাটার পেছনেও একটা কথা বলার আছে, যে শুক্র এই ঘরে কিন্তু একটু গন্ডগোলের ফল দেয়। আমি ছক দেখার সময়, বিশেষত বিবাহকারক যখন ছক আমাকে দেখতে হয়, জটক মেলানোর ক্ষেত্রে দেখতে হয়, তো সেক্ষেত্রে বৃশ্চিকের ঘর, কুম্ভের ঘর এবং তার সাথে মিথুনের ঘর, এই ঘরগুলোকে একটু বেশি প্রাধান্য দেওয়ার দরকার আছে। এই ঘরের নবাংশ ভিত্তিক অবস্থান তথা অন্যান্য ডেরিভেটিভগুলো কিছুটা ডিস্টার্বিং। এবার এই ডিস্টার্বিংয়ের মধ্যে প্রথম হচ্ছে হিডেন। বৃশ্চিকের মধ্যে প্রচণ্ড কামনা থাকে, সমস্ত কিছুর কামনা, সমস্ত আমাদের ষড়রিপুর সম্পূর্ণ ভোগের কামনা থাকে, কিন্তু মঙ্গলের মধ্যে কামনাবোধ মারাত্মক থাকে। অর্থাৎ আমি সব জায়গায় শ্রেষ্ঠত্ব লাভ করব,
কিন্তু আমি দেখাবো আমি কিছু জানি না, মানে আমি সব উপভোগ করব, কিন্তু আমি নিজে একটা খুব সুন্দর আবরণ তৈরি করে নেব, যাতে আমি একেবারে একজন কোনো কোনো একজন মঙ্ক, মঙ্ক কথাটা বলা মানে মঙ্কে, মানে মঙ্কের যে অ্যাকচুয়াল ডেফিনেশন সে তাকে ডিফেম করা, কিন্তু তবুও বলছি সেটাকে সিউডো জায়গায় নিয়ে যাবে আর কি। এটা বৃশ্চিকের প্রধান লক্ষণ, এই জন্য কালপুরুষের অষ্টম ঘর দেওয়া আছে। আমি কিছুদিন আগে আলোচনায় আপনাদের বলেছিলাম, আমি ভারতবর্ষের বর্তমানে যারা একটু মানে পরিচিত মানে গুরুদেব আছেন, যাদের মানুষ চেনেন, তাদের মধ্যে একজনের আমি জানি জন্ম হচ্ছে 1956 সালে। তো তার বৃশ্চিকের ঘরে শনি আছে এবং একদম শুরুর দিকে আছে অনুরাধা নক্ষত্রে, এবং বৃহস্পতি আছে সিংহের ঘরে। তো ছকটা একটুখানি কিন্তু মানে কারকতা রহিত আছে, যদিও নবাংশ ভিত্তিক। বহু ক্ষেত্রে এই জন্মছকগুলো তো ডিরেক্টলি পাওয়া যায় না, কারণ এক্ষেত্রে অনেক রকম অ্যাবারেশন থাকতেও পারে, অনেকেই দেখাতে চান না তার আসল ছক, কিন্তু টেন্টেটিভলি বোঝা যায়। আমি তার হাতের রেখা অনেকবার পড়ার চেষ্টা করেছি, ফিক্সেশন করে কথা বলছেন যখন, আমি যেরকম কথা বলছি আমার হাতটা বোঝা যাচ্ছে, এরকম করে আমি বহুবার পড়ার চেষ্টা করেছি, আমি মোরললেস সিমিলারিটি পেয়েছি। তো বৃশ্চিকের ঘরে সমস্ত রকম কামনা থাকে, যেরকম মেষের ঘরে সমস্ত কামনা থাকে, কিন্তু মেষ সেটাকে প্রকাশ করে কাজ করে, অর্থাৎ সে লুকিয়ে চুরিয়ে কাজ করবে না। সেই সোলজার ডাইরেক্ট ফাইট করবে, আর এই সোলজারও ডাইরেক্ট ফাইট করবে, কিন্তু এই ঘাত লাগিয়ে বসে থাকা। এক্ষেত্রে আমি সোলজার বলে কথাটা বলছি, যেহেতু মঙ্গলকে নর্মালি সোলজার হিসাবে ট্রিট করা হয়, তার মধ্যে সে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে, কিন্তু বৃশ্চিকের মধ্যে সেই ব্যাপারটা থাকে না। বৃশ্চিকের মধ্যে এক ধরনের বলতে পারেন একটা আমি সব কিছু ভোগ করব, কিন্তু আমি কোনো কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত করব না, মানে আমি তার দায় নেব না, ইংরেজদের মতন আর কি। পাওয়ার ভোগ করব বাট উইদাউট এনি রেসপন্সিবিলিটি। যত সিভিল প্রবলেম আছে সেগুলো রাজা জমিদাররা সামলাবে, আর আমরা শুধু খাজনাটা নিয়ে দেশের রাজকোষ বা আমাদের ব্যক্তিগত বাড়ির সিন্দুক ভরব। যত রকম উৎকোচ আছে, যা কিছু আছে সেগুলো, লর্ড ক্লাইভের উদাহরণ দিলাম, ওই ক্লাইভ সাহেবও তাই করেছিলেন আর কি। মর্মান্তিক পরিণতি হয়েছিল, ইতিহাসে দেখে নেবেন তার মানে পুরো এন্টায়ার মানে জায়গাটার কি পরিণতি হয়েছিল। মানুষের উপর অত্যাচার করলে ওপরওয়ালাও যে সেটাকে দেখেন সেই নিয়ে কোনো এ নেই, এবং খুব মর্মান্তিক অত্যাচার হয়েছিল, খুব মর্মান্তিক। সিরাজদৌল্লার যে পত্নী ছিলেন লুৎফুন্নেসা, তার একটা বই আছে সেই সময়কার লেখা, পরবর্তীকালে অনুবাদ আছে, মানে সেটাও বিভিন্ন ইতিহাসবিদ তাদের মতন করে ব্যাখ্যা করেছে। তো সেটা পারলে কখনো পড়বেন, একটা ডায়েরি টাইপের বই, তাতে দেখবেন যে কি নির্মম অত্যাচার করেছে। মানে বিহার থেকে আত্মীয়দের ডেকে এনে মির্জাফরের ছেলে মিরন, তারা পরবর্তীকালে কেউ ক্লেম করতে পারে বলে তাদের খাদ্যীয় বিষ প্রক্রিয়ার মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে। যারা গেছেন মুর্শিদাবাদে, ছত্রে ছত্রে সেই জিনিস দেখতে পাবেন। সেই মানে মানে সেই ওয়ার্ডটাই, মির্জাফর ওয়ার্ডটাই অ্যাকচুয়ালি ডিকশনারিতে স্থান পেয়ে গেছে, এটাই আমাদের ক্রেডিট আর কি। তো যাই হোক, সেই ধরনের প্রকৃতি হচ্ছে এদের মধ্যে থাকে, অর্থাৎ আমি সব কিছু ভোগ করব, কিন্তু আমি কোনো কিছু দায় নেব না। আর শুক্র হচ্ছে এই ধরনের ক্যাটেগরির মধ্যে মানে খুব সুন্দরভাবে সেট করে। আপনারা হয়তো অনেকে ভাববেন যে শুক্র নিজের যে কোনো গ্রহ তার মূল ত্রিকোণে তার সর্বোচ্চ রকম ফল দেওয়ার চেষ্টা করেন, সর্বোচ্চ রকম, কিন্তু বৃশ্চিকের ঘর হচ্ছে এমন একটি ঘর যে ঘরে কিন্তু শুক্র তার যে সেন্সুয়ালিটি যেটা আছে, তার যে কারকতা, তার যে ভোগকারী কারকতা, শুক্র হচ্ছে ভোগ সর্বতভাবে। শুক্রের মধ্যে অসংখ্য গুণ আছে। শুক্র বৃহস্পতির থেকেও, তার যদি মানে এডুকেশনাল জায়গা বলেন সেটা সব রকম, সেটা বৃহস্পতির থেকেও এক্সটেন্সিভ আছে, কিন্তু অ্যাপ্লিকেশন সেক্টর সেটা খারাপ। যেটা যেরকম বহু দেখবেন মাঝে মাঝে পেপারে দেখতে পান বা খবরের কাগজে, যে বহু শিক্ষিত মানুষ বিভিন্ন অসাধু কাজকর্মের সাথে যুক্ত আছে, হয়তো সে কোনো
কোনো ফ্রডিউলেন্ট কাজকর্ম করছে, বা আরও ডেঞ্জারাস কোনো, যেগুলো আমি আর বলতে চাইছি না। সুতরাং এডুকেশন যে সবসময় আপনাকে মেটেরিয়াল এডুকেশন যে আপনাকে ঠিক পথে রাখবে এরকম নয়, তার সাথে যদি মানে নিহিলিস্টদের মতো মেন্টালিটি যদি কিছু হয়, তাহলে তো সেটা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে ক্ষেত্র বিশেষে, কন্ট্রোল যদি না থাকে তার উপরে। তো এক্ষেত্রে বৃশ্চিকের ঘর কখনো কালপুরুষের অষ্টম ঘর, অষ্টম ঘরকে আমরা বলি ট্রান্সফরমেশন। হুইচ ট্রান্সফরমেশন? ট্রান্সফরমেশন অফ হিউজ এনার্জি। কীরকম এনার্জি? হিডেন এনার্জি। হিডেন মানে আমাদের জীবনের যত রকম কামনা বাসনা সব কিছু তো থাকে, আমরা তো রক্ত মাংসের মানুষ, আমরা 3 গুণের দ্বারা পরিপূর্ণভাবে চালিত। তো এই গুণের জন্য আমাদের মধ্যে সব রকম কামনা বাসনা রয়েছে। আমরা সেগুলো বিভিন্ন সামাজিক রুলস রেগুলেশন বা অন্যান্য সমাজের মধ্যে একটা শৃঙ্খলা রাখার জন্য সেগুলোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা করি। যারা সেটা নিয়ন্ত্রণ করতে পারেন না তারা অপরাধমূলক কাজকর্ম করে ফেলেন, এবং তার জন্য তাদের সেই সংশ্লিষ্টভাবে তাদের শাস্তির প্রতিবিধান তৈরি হয়। কিন্তু আমাদের মধ্যে কিন্তু প্রচ্ছন্নভাবে কম বেশি আছে যারা ধরুন একদম স্পিরিচুয়াল সেক্টরের একদম শীর্ষে রয়েছে, সেই সকল অত্যন্ত জ্ঞানীগুণী মানুষদের এর মধ্যে আমি ইনক্লুড করছি না, মহাপাপ হবে তাহলে। তো সেই যদিও সেই সংখ্যাটা কিন্তু কলিযুগের ক্ষেত্রে খুব কম, হওয়াটাই বাঞ্ছনীয়। তো এক্ষেত্রে এই প্রকৃতিটা অত্যন্ত বেশি বৃদ্ধি পায়। এবার আপনি বলবেন যে আপনি একটা কথাকে এতবার কেন স্ট্রেস দিচ্ছেন? তার দুটো কারণ আছে। এই ঘরে শুক্র থাকাকালীন বা শুক্র যতক্ষণ বিশাখা নক্ষত্রে চলে এসছে মানে আর কিছুদিন পর থেকেই চলে আসবে, বিশাখা নক্ষত্রে চলে আসলেই দেখতে পাবেন সারা পৃথিবীতে এমন কিছু ইনফ্লুয়েন্সিয়াল মানুষের এমন কিছু ঘটনা প্রবাহ আপনারা জানতে পারবেন যেটাকে সো কল্ড খুব ন্যাচারাল বলা যায় না। বিশেষত কোনো হিডেন ট্রেজার বা কোনো অপোজিট জেন্ডারের প্রতি এমন কোনো রিলেশন যেটাকে ঠিক সামাজিক বলা যায় না, এরকম ধরনের কিছু যেটা তাকে টার্নিশ করতে পারে, এই ধরনের কিছু ঘটনা প্রবাহ কিন্তু আপনাদের কাছে আসবে। কেন আসবে এবার আপনাদের বলি। সেটা হচ্ছে শনির 10ম দৃষ্টি আছে বৃহস্পতির, এই মঙ্গলেরই বৃশ্চিকের ঘরের উপরে 10th দৃষ্টি। নাম্বার 2 হচ্ছে রাহুর সোজা দিক থেকে 5ম, উল্টো দিক থেকে 9ম দৃষ্টি আছে বৃশ্চিকের ঘরে। তো এটা থাকার জন্য যে ঘটনাটা অ্যাকচুয়ালি হবে, বৃশ্চিকের ঘরের মধ্যে একটা বিষম প্রকৃতি তৈরি হবে। এবার স্যাটার্নের দৃষ্টি যেখানে থাকবে, স্যাটার্ন যদি কখনো দেখে কোনো মানুষ অত্যন্ত বেশি এক্সট্রাভ্যাগেন্ট হয়ে গেছে, তার মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই সব কিছু, স্যাটার্ন কিন্তু তাকে আলটিমেট হালটা টেনে ধরবার চেষ্টা করবে যাতে সে একটা নিয়ন্ত্রণের বাইরে না বেরিয়ে যেতে পারে। ঠিক উল্টো দিকে রাহু চেষ্টা করবে তার উল্টোটা। বিশেষত রাহু গণ্ডান্ত রয়েছে, রাহু বর্গোত্তম রয়েছে এবং বুধের নক্ষত্রে রয়েছে। তো সর্বতোভাবে চেষ্টা করবে যে বুধ আবার বৃশ্চিকের ঘরের দ্বিতীয় আছে, এবং এরপরে গতকাল বকরি হয়েছে 13 তারিখে, তো এরপরে ও মাসের একদম শেষের দিকে 28 তারিখ সম্ভবত সে আবার বৃশ্চিকের ঘরে প্রবেশ করবে। তো শুক্র এখানে প্রবেশ করতে করতেই সে বুধও প্রবেশ করে যাবে। তার ফলে বুধ কিন্তু এখানে নেগেটিভ যে আসপেক্ট অফ ভেনাস সেটা কিন্তু বাড়িয়ে দেবে। তো এই ধরনের প্রবাবিলিটি কিন্তু তৈরি হওয়ার জায়গা রয়েছে। 2 নম্বর হচ্ছে, যেটা একটু ক্ষমা চেয়ে বলছি কারণ অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ অনুষ্ঠান দেখেন, তাদের ক্ষেত্রে কনস্যাঙ্গুইনাল ম্যারেজের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি, ম্যারেজ কথাটা বলা ভুল হয়েছে, কনস্যাঙ্গুইনাল বিভিন্ন ইললেজিটিমেট রিলেশনশিপ কিন্তু তৈরি হওয়ার এক্ষেত্রে যোগ আছে। আমি এই কথাটার বাংলা মানে আর করলাম না, দয়া করে একটু দেখে নেবেন। কনস্যাঙ্গুইনাল ইললেজিটিমেট রিলেশনশিপ, এইটুকুই শুধু বলে রাখলাম। এই ধরনের কিছু সম্পর্ক তৈরি হওয়ার কিন্তু এক্ষেত্রে যোগ আছে। অনেক সময় বয়সের একটা হিউজ ডিফারেন্সে কোনো ইললেজিটিমেট রিলেশন হওয়ার কিন্তু যোগ আছে।
সেটা কিন্তু দুদিকেই কাম্য। এমন ভাববেন না যে সেটা শুধুমাত্র পুরুষের ক্ষেত্রেই প্রযোজ্য, এরকম ব্যাপার নয়, দুদিকেই কাম্য। এবং মানুষের যে চিন্তা ভাবনা বা তার যে লিমিটেশন অফ যে থট যেটা থাকবে, সেটা কিন্তু অনেক বেশি বডি সেন্ট্রিক হবে, অনেক বেশি নিজের আত্মকেন্দ্রিক, আত্মসুখ, যে সুখগুলো সে কারুর কাছে খুব একটা প্রকাশ করে না, নিজেকে সমাজ বা অনেক রকম কারণে সে নিজেকে কিছুটা হিডেন রাখবার চেষ্টা করে। এক্ষেত্রে কিন্তু সেই ধরনের কিছু তার প্রবৃত্তি, আমাদের রিপুগত যে প্রবৃত্তি, সেটা কিন্তু বেড়ে যেতে পারে। এটা স্পেকুলেটিভ মানির ক্ষেত্রেও কিন্তু বাড়তে পারে। যাদের ক্ষেত্রে মনে করুন যে অতিরিক্ত পয়সা আর্ন করবার এক ধরনের প্রবণতা আছে, ভালো খারাপের বিষয় আমি যাচ্ছি না, তারা কিন্তু অত্যন্ত রিস্ক নেওয়ার এক ধরনের চেষ্টা কিন্তু করবে। তো সেটা আপনার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে কিনা সেটা সেই দপ্তরের এক্সপার্টের সাথে আপনি পরামর্শ করে করবেন, বা ছকটাও দেখিয়ে নেবেন পারলে। না হলে কিন্তু ফার্স্ট উইক অফ জানুয়ারি পর্যন্ত বড় রকম ঘাটা হতে পারে এ জায়গায়। আচ্ছা, আমি যেটা আগেই বললাম যে প্রথাগত কনভেনশনাল যে রিলেশনশিপ আছে তার বাইরে গিয়ে সম্পর্ক তৈরি হওয়ার চেষ্টা করে। দেখুন, রাহু যদি এখানে দৃষ্টি না থাকতো, শুক্র কিন্তু অনুরাধা নক্ষত্রের একদম যেটা লাস্ট চরণ আছে, যেটা বর্গোত্তম চরণ বৃশ্চিকের ঘরের, এই চরণটা কিন্তু অত্যন্ত কামরহিত চরণ, মাথায় রাখবেন। পরে কোনো দিন বলবো যে আপনি একটু আগে বললেন বৃশ্চিকের ঘরের, এটা আবার বৃশ্চিকের ঘরে যদি বর্গোত্তম হয়ে যায় কি করে, এগুলো টেকনিক্যাল পার্ট, শুধু জেনে রাখুন সেটা কামরহিত হয়। কিন্তু রাহু যদি কখনো কানেক্টেড হয়ে যায়, যে গ্রহের যে কারকতা আছে সেই কারকতা, মানে আমরা একটা ছাপোষা মানুষ, আমাদের কম বেশি সব রকম ধরুন গুণাবলী বেঁচে থাকার জন্য আছে, জীবনযুদ্ধের জন্য সেগুলো প্রয়োজন হয়। এবার তার মধ্যে যেগুলো পজিটিভ গুণ আছে, সেই পজিটিভ গুণগুলোকে ধরুন পরিশ্রম করতে হবে আমাদের, না হলে আমরা আর্নিং করতে পারবো না। তো পরিশ্রম করার জায়গায় রাহু কিন্তু আপনাকে আইডেল করে দেবে, বা ঠিক আছে আজকের কাজ ও কালকে করব, পরশু করব, এই ধরনের প্রবৃত্তি। এবং তার জন্য কি হবে, মানুষের কাছে যে কথার দাম আছে সেটাও কিন্তু ছোট হবে। ধরুন আমি আমার উদাহরণ দিয়ে বলছি যে আমি গত 1-1.5 মাস ধরে বহু মানুষের সাথে ফোনে কথা বলবো বলে রোজই মনে করি, বা সকালে উঠে মনে করি, রিমাইন্ডার দেওয়া থাকে, কিন্তু কোনো না কোনো কারণবশত কথা বলতে পারি না। তখন নিজের কাছে একটা খুব খারাপ অভিব্যক্তি হয় যে আমি কথাটা বলতে পারলাম না। এই জন্য নয় যে সে আমাকে নিয়ে কি ভাববে, কারুর ভাবনা, কারুর চিন্তা, কারুর কাজ আমার নিয়ন্ত্রণ করার দূর দূর পর্যন্ত কোনো ক্ষমতা নেই, আমি অক্ষম, নিজেরটাই নেই পুরোপুরি, তো অন্যেরটা আমি কি করে করব। কিন্তু আমার নিজের অভিব্যক্তির কাছে তো তার একটা মূল্য আছে যে আমি সেটা করতে পারলাম না, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমার খারাপ লাগে, এটা এক। 2 নম্বর হচ্ছে সেই মানুষটির কিন্তু একটা এক্সপেকটেশন আছে, একটা মিনিমাম ফেইথ অ্যান্ড বিলিফ সে আমার উপর আছে যে না দাদা আমার সাথে কথা বলবে বলেছিলেন রিগার্ডিং দি ইস্যু, কিন্তু আমি বলতে পারছি না। এই ধরনের লিঙ্গার করে যাওয়া যে কোনো জায়গায়, আপনাদের বলেছিলাম যে বুধের সাথে যখন রাহুল যখন বৃশ্চিকের ঘরে ছিল, এটা ওয়ান অফ দ্য কজেস কিন্তু হয়েছে। আর বুধ এমন একটি প্ল্যানেট যে কোঅর্ডিনেশনকে ভীষণভাবে ব্রিজ করে দেয় প্রত্যেক 2-2.5 মাস অন্তর, তবে ক্ষেত্র বিশেষে, নবাংশ বিশেষে। তো সেই জন্য যাদের সাথে ধরুন কথা বলতে পারছি না কোনো কারণবশত, ভাববেন যে এরকম নয় যে আমি ভুলে গেছি বা এরকম কিছু, আমি সত্যিই খুব মানে ফিজিক্যালি আই হ্যাভ বিন সাফারিং, খুব কষ্টে আছি, সেই জন্য খুব ইরেগুলার হয়ে যাচ্ছি, তার সাথে অন্যান্য কাজেরও প্রেশার আছে, সেই সব মিলিয়ে আর কি একটা মিশ্রিত ফল আর কি দিচ্ছে। আচ্ছা, বিশেষত পুরুষদের ক্ষেত্রে, মেল ক্যারেক্টারদের ক্ষেত্রে কিন্তু ফিমেল দের সাথে
একটা সম্পর্ক তৈরি করা, বন্ধুত্বের সম্পর্কই হোক, সেই ধরনের কিন্তু মানে অপোজিট জেন্ডারের অ্যাম্বিয়েন্সের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করা, এই ধরনের কিন্তু একটা মানসিকতা এই সময় তৈরি হবে। এবং সেটাকে সে অনেকটা মানুষের যে মনন আছে, ইন্টারনাল তার যে জায়গা রয়েছে, মন বুদ্ধি অহংকারের যে স্তর আছে, সেখানে সে সেটাকে জাস্টিফাই করবার কিন্তু চেষ্টা করবে। আচ্ছা, তার যে রোম্যান্টিক যে জীবন আছে, তার স্ত্রী হন, তার বিলাভড কেউ হন, সেখানে কিন্তু সে কিছুটা মিস্টিরিয়াস টাইপের আচরণ করবে। হট করে তাকে বোঝা যাবে না, বা তার যে ধরুন তার যে পার্টনার আছেন তার কাছ থেকে তার যে রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টের ক্ষেত্রেও কিন্তু কিছু তারতম্য ঘটতে পারে। একটা সোশ্যাল অনুষ্ঠানে এর থেকে বেশি বলা সম্ভব নয়, কারণ যে ভাষাগুলো এক্ষেত্রে লেখা আছে, মুনি ঋষিরা ভাষা ব্যবহারের ক্ষেত্রে কখনো কোনো কার্পণ্য করেন না। তারা সত্যি কথাটা বলতে পারেন, কিন্তু এখানে সেন্সারের আওতায় পড়ে যাবেন। হ্যাঁ, তারা কিন্তু ভাষা খুব কঠিন ব্যবহার করেন, কিন্তু মানেটা খারাপ দাঁড়ায়। অ্যাকচুয়ালি মানে মানুষকে জাগ্রত করবার চেষ্টা করছেন যে এরকম হলে এরকম হতে পারে, কিন্তু আমার ব্যবহারের ক্ষেত্রে লিমিটেশন হচ্ছে, আমি সেই ক্যাটেগরির মধ্যে পড়ি না। আর সেটা বর্তমান যুগে প্রযোজ্য নয়, বিভিন্ন রকম সেন্সরশিপ আছে। তো সেই কারণে আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন রকম হিডেন প্যাশন, সেন্সুয়ালিটি, এগুলো কিন্তু আগেই বলেছি, সেটা কিন্তু বৃদ্ধি করে। রোম্যান্টিক অ্যাটিটিউড বা বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু একটা অদ্ভুত রকমের ডিটারমিনেশন তৈরি করবে, এবং একটু স্ট্রেট ফরওয়ার্ডও হবে। রবি থেকে 4th হাউস আছে, তো 4th হাউস হচ্ছে সেকেন্ড হাউসের থার্ড হাউস। তো সেকেন্ড হাউসের থার্ড হাউসের জন্য বুধের কিন্তু বলবত্তাও এক্ষেত্রে কিছুটা বৃদ্ধি করবে। আমি আগেই যেটা বলছিলাম, যেরকম বুধ তার নেগেটিভ গুণ কিছুটা শুক্রের মধ্যে আরোপ করবে, বিশেষত যে বকরি হয়ে যখন সে পেছন দিকে ঢুকবে 28 তারিখ অনওয়ার্ডস, তার শনির নক্ষত্রেও চলে যাবে এবং বুধ গান্ডান থাকবে। 2 নম্বর হচ্ছে বুধের কিন্তু বলবত্তাও বৃদ্ধি পাবে, বলবত্তাটা নেগেটিভ। মানুষের মধ্যে একটু মুফট বা মানুষের মধ্যে ভাষাগত ব্যবহারের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ অ্যাটিটিউড কিন্তু তৈরি হবে। হটি প্রাউডি তৈরি করবে, নিজের মানে মানে ঢাক পেটানো, ব্লোয়িং অফ হিজ অর হার ওন ট্রাম্পেট, এই ধরনের মানসিকতা। একটু ম্যাগনেটিক বা একটু আকর্ষণ করা ক্যারেক্টার তৈরি, বিশেষত মেলদের ক্ষেত্রে এটা বেশি হবে। কিছুটা ব্যক্তিকেন্দ্রিক, সেলফ সেন্টার্ড তৈরি হবে। হিডেন অ্যাংজাইটি কিন্তু অলওয়েজ থাকবে, যেটা কিন্তু বাইরে সে প্রকাশ করবে না। এটাই হচ্ছে বৃশ্চিকের ঘরের সব থেকে নেগেটিভ জিনিস। অর্থাৎ ও কি করবে আর ও কি ভাবছে, এই দুটোর মধ্যে একটা বিস্তর পার্থক্য কিন্তু এক্ষেত্রে পরিলক্ষিত হয়। হ্যাঁ, রাতের দিকে বেশি অ্যাক্টিভেশন তৈরি হবে। কিছু ক্ষেত্রে একটু আনসোশ্যাল বিহেভিয়ারও করবে, বা তার একটা গ্রুপ অফ ফ্রেন্ডশিপের মধ্যে কিন্তু সে সোশ্যাল, তার বাইরে কিন্তু হি অর শি রিমেইনস আনসোশ্যাল। ভোগী হবে, আলস্য দেবে, একটু ইনভার্টেড রুটিন হয়ে যেতে পারে। হয়তো দেখা যাচ্ছে যে দিনের বেলা ঘুমাচ্ছে, রাতের বেলা জেগে রয়েছে, মানে রাহুর আচরণ কিন্তু তৈরি হবে এক্ষেত্রে। আর্ট অ্যান্ড কালচার পূর্ণমাত্রায় থাকা সত্ত্বেও সমস্ত সেন্সিটিভিটি অ্যাবাউট এনি কাইন্ড অফ সেকেন্ডারি ক্রিয়েটিভিটি সে কিন্তু বাইরে প্রকাশের ক্ষেত্রে তার কিছুটা প্রথাগত সমস্যা থাকবে। শাইনেস বলুন, বা এক ধরনের বলতে পারেন ক্যালাসনেস যাকে বলা যায়, যে দুধ পরে করব এরকম ধরনের, বা ডেফার্টমেন্ট করা, এই ধরনের কিন্তু আচরণ তৈরি হতে পারে। ক্লোজ যে সম্পর্ক আছে আমাদের, রবি থেকে 4th হাউস তো, বা চন্দ্র থেকে 5th হাউস, আমাদের যে ক্লোজ সম্পর্ক, এবং চন্দ্রের এটি নিচ স্থান, সেক্ষেত্রে কিন্তু একটুখানি ওভার শ্যাডোড করতে পারে। সেক্ষেত্রে সে বিষয়ে একটু সাবধান থাকবেন, যে এমন কিছু বলে দেবেন না যাতে সম্পর্কটা নষ্ট হয়। এক ধরনের ক্লোজ ফিস্টেড ম্যান আপনাকে তৈরি করতে পারে, কৃপণতা তৈরি করতে পারে, তবে নিজের ভোগ্যপণ্যের ক্ষেত্রে নয়, বা নিজের খরচটাও কিন্তু সে সবসময় বাইরে প্রপারলি প্রকাশ করবে না। মেটিকুলাস হবে, একটু একটু সফট ডমিনেশন থাকবে, একটু কমপ্লেক্স হবে। লোয়াল হয়, কিন্তু বশ্যতা, মানে লোয়াল বাংলা মানে হয়তো বশ্যতাই হবে তার, কিন্তু লোয়ালটিটা না অনেক বেশি লোভ দেখানো হয়, অ্যাকচুয়ালি তার লোয়ালটিটা থাকে না।
বৃশ্চিকের ঘরে, আমি বারবার বলছি, বৃশ্চিকের ঘরে শনি, বৃশ্চিকের ঘরে বৃহস্পতি, বৃশ্চিকের ঘরে ধরুন রাহু, আমি বহু ক্ষেত্রে দেখেছি অত্যন্ত ভালো ছকেও, অত্যন্ত ভালো ছকে, আমি উদাহরণ দিয়ে বলছি, 85-এর এন্ড থেকে 87-এর প্রায় মাঝামাঝি পর্যন্ত আমি অন্তত এই সময় জন্মেছে এরকম 5,000 হরোস্কোপ দেখেছি গত 23 বছরে। আমি দেখেছি এদের মধ্যে অধিকাংশরই কিন্তু কম্প্রোমাইজেশন কোনো ফ্যাক্টর নেই, বা তারও 30 বছর আগে চলে যান, 56 সাল, 57 সাল, 58 সাল, সেই সময় মানুষেরা যেহেতু তাদের সোশিও ইকোনমিক পরিস্থিতি অনুসারে তাদের মধ্যে ন্যাচারালি একটা কম্প্রোমাইজেশন ক্যারেক্টার থাকতো তখনকার দিনের। আমাদের মা, পিসিমা, জেঠিমারা মোটামুটি সেই সময়কারই মানুষ। তো তারা হয়তো তাদের সোশিও ইকোনমিক যে পরিস্থিতি, যে এনভায়রনমেন্টে তারা বড় হয়েছেন, তার ফলে কিন্তু তারা ব্যাপারটাতে টিকে গেছেন। না হলে কিন্তু সেই টেন্ডেন্সিটা আমি তাদের মধ্যেও দেখেছি। তবে বৃহস্পতির অবস্থান কিন্তু সেই সময় মোটামুটি কর্কটের একদম শেষ ভাগ থেকে তুলা পর্যন্ত অবস্থান করেছে। তো সেক্ষেত্রে বৃহস্পতি কিছুটা ক্ষেত্র বিশেষে কিছুটা শনিকে সাবসিডাইজ করতে পেরেছে, সব ক্ষেত্রে নয়। যে ক্ষেত্রে পারেনি সেক্ষেত্রে কিন্তু তার বিবাহিত জীবন একদম গন্ডগোল করে দিয়েছে, মানে নামেই বিবাহিত জীবন, এবং সন্তানরাও অত্যন্ত অবাধ্য তৈরি হয়েছে, এটা পরিলক্ষিত। মানে এক্ষেত্রে বলবার কিছু নেই, কারণ রাহু কেতু ও শুক্র মঙ্গলের ঝামছাড়ে রয়েছে, এটা পরিলক্ষিত, বহু ছক দেখে তারপরে বলছি। সুতরাং এই ঘরে শুক্র থাকাকালীন, বা জীবনে যদি কখনো শুক্র এখানে এসে বকরি হয়, বহুবার হবে, আমার আপনার জীবনে অন্তত আমরা 4-5 বার তো দেখতে পাবো এই ঘরে। এই ঘর কিন্তু গন্ডগোলের ঘর। তো স্যাটার্ন পরবর্তী অনেক বছর পরে 1943-44 সালে এসে এই ঘরে আসবে। বৃহস্পতি তার মধ্যে অন্তত 3 বার ঘোরা হয়ে যাবে, কিন্তু যখনই পাস করবে মাথায় রাখবেন ম্যারেজের ক্ষেত্রে কিন্তু, বা কম্প্রোমাইজেশনের ক্ষেত্রে কিন্তু, বা একটা সিউডো ক্যারেক্টার নির্মাণের ক্ষেত্রে কিন্তু এরা ভীষণ পারদর্শী তৈরি হয়। মুখে অনেক লোয়াল্টির কথা বলবে, বাইরে বেরিয়ে সেই কাজটা করবে না। শুক্র কিন্তু এই ধরনের প্রকৃতি নির্ভর করে। শুক্র শনির মধ্যে পঞ্চম নবম কম্বিনেশন আছে, বা চতুর্থ দশম কম্বিনেশন আছে, একে অপরের রাজ্যকারী প্ল্যানেট, একে অপরকে প্রপারলি চালিকা শক্তি হিসাবে কাজ করতে পারে। এবং বৃশ্চিকের ঘরের দ্বিতীয় পঞ্চম ঘর হচ্ছে বৃহস্পতির ঘর। সে বৃহস্পতি কিন্তু এখন বৃশ্চিক থেকে ষষ্ঠে অবস্থান করছে, তো সেটা কিন্তু মোটেই খুব সুবিধাজনক নয়, এবং নবাংশে অবস্থান করছে সে কর্কটের ঘরে, তো সেদিক থেকেও সুবিধাজনক বলা যায় না। কারণ এই ঘরের যে লগ্নপতি সে কর্কটে গিয়ে নিচ হয়ে যায় 28 ডিগ্রি পর্যন্ত, তার ফলে সে তার ক্যারেক্টারের বাইরে ফল দেওয়ার চেষ্টা করে। তো যার দরুন, এবং 27 তারিখ মঙ্গলও কিন্তু বৃশ্চিকের ঘর লিভ করে রাত্রিবেলা সে কিন্তু ধনু রাশিতে চলে যাবে। তো সেটা একটুখানি বেটার বলা যেতে পারে, অন্তত অ্যাম্বিয়েন্সের থেকে। 2-3 তারিখের পর থেকে গণ্ডান যোগটা কেটে গেলে মঙ্গলের, সে একটু বেটার ফল দেবে। কিন্তু শুক্র এ ঘরে কিন্তু বেশ কিছু জায়গায় গন্ডগোল তৈরি করে। যারা বিভিন্ন রকম তীরন্দাজ, শিকারির কাজ করেন, হান্টিং এ ধরনের, বা ধরুন অ্যাংলার, যারা ফিশ ক্যাচার এই ধরনের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল প্রদান করবে। যদিও শীতকালে মাছ ধরার জন্য পরিবেশ কতটা অনুকূল থাকে আমি জানি না, কারণ সামান্য অভিজ্ঞতা আছে, এই সময় ধরা খুব একটা হয় না। তবুও বলছি, যারা জাল দিয়ে মাছ ধরেন অন্তত তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধে পাবেন তারা। তবে যেহেতু একটু প্রাকৃতিক সমস্যাটা আমি বারবার বলছি এ সময় থাকার যোগ আছে, তো তার দরুন সাবধানে থাকার প্রয়োজন আছে। ইনসাবঅর্ডিনেশন থেকে সাবধান থাকবে। শুক্রের যে সপ্তম দৃষ্টি আছে ঘরে থাকাকালীন, সে মঙ্গলের ঘরে থাকবে, এবং সেটা রবি থেকে দশম ঘর, এবং সে বর্তমানে রাহু থেকে 3rd হাউসে অবস্থান করছে। তো তার ফলে আপনার বসের সাথে কিন্তু ইনসাবঅর্ডিনেশন থেকে সাবধানে থাকবেন যতটা সম্ভব। গাড়ি চালাবেন খুব সাবধানে, এই ঘরে যতদিন শুক্র ট্রাভেল করবে। রাহুর দৃষ্টি রয়েছে, এবং বুধও কিন্তু এই ঘরে একটা ম্যাল কোয়াগুলেশনে অবস্থান করবে, বিশেষত
6-7 তারিখ পর্যন্ত একটু সাবধানে বিচার করবে। আমি এবার নর্মাল একটু লগ্ন রাশি ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি, সুবিধে হবে। প্রথমে অগ্নিকারক যে রাশি আছে সেটা হচ্ছে আমাদের মেষ, সিংহ এবং ধনু রাশি। যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রাশি এবং লগ্ন, তাদের জন্য বলে দিই, এই গোচর কিন্তু মোটের ওপরে বেটার ফল দেবে, কিন্তু মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি নষ্ট করে দেবে। মায়ের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু নজর রাখা প্রয়োজন। কিছু পৈতৃক সম্পত্তি, ইনহেরিটেন্স অফ প্রপার্টি কিন্তু পাওয়ার আশা তৈরি হবে, কিন্তু যদি আপনার জন্মছকে বৃহস্পতি প্রপারলি অনুকূল না হয় তাহলে কিন্তু সেটা পাবেন না। তবে a bid fair will be created, আশা কিন্তু তৈরি হবে এখানে, সেটা কাজে লাগাতে পারেন। আর যাদের গল ব্লাডারের সমস্যা রয়েছে, কিডনিতে প্রবলেম হয়, যাদের লোয়ার ইন্টেস্টাইনে প্রপার মানে বা কোলনে বাউল মুভমেন্টের ক্ষেত্রে প্রবলেম আছে, কনস্টিপেশন হোক, অন্যান্য যে কোনো সমস্যা হোক, তারা যদি এ সময় প্রবলেম দেখেন কোনো কারণে ইনহ্যান্স করছে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন। থাইরয়েডের যাদের প্রবলেম আছে তারাও কিন্তু যত্ন নেবেন। ছোটোখাটো কমার্শিয়াল প্লেস পারচেজের কিন্তু এ সময় যোগ আছে। কোনো শার্প অবজেক্ট থেকে নিজেকে সাবধান রাখবেন, বিশেষত বাড়ির যদি কেউ ছোট থাকে তাদের থেকে কিন্তু সেট অ্যাসাইড করে রাখবেন আর কি যতটা সম্ভব। পৃথ্বীকারক যে রাশি আছে অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রাশি এবং লগ্ন, তাদের জন্য বলে দিই, এই গোচর কিন্তু মোটের ওপরে বেটার ফল প্রদান করবে। এবং আপনার বিজনেস বলুন, আপনার পার্টনারশিপ বলুন, আপনার স্পাউস বলুন, এ সমস্ত ক্ষেত্রে আপনাকে কিন্তু বেটার ফল দেবে। ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলেরও কিন্তু এ সময় যোগ আছে, বাট আমি বলবো যে অন্তত 7-8 তারিখ জানুয়ারি মাসের আগে চেষ্টা করবেন যদি পসিবল হয়। এটা খুব মানে খারাপ কথা বলা হয়ে যাবে, চেষ্টা করবেন যদি না যাওয়ার মতন পসিবিলিটি তৈরি হয়। তবে জানুয়ারি মাসের 2-3 তারিখের পর থেকে কিন্তু ঠান্ডার প্রবণতা বাড়তে থাকবে এবং পরবর্তী বেশ কয়েকদিন বেশ ঠান্ডা থাকবে জাঁকিয়ে, অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম কয়েকদিন পর থেকে বেশ ভালো ঠান্ডা কিন্তু আপনি অনুভব করবেন। আচ্ছা, ভাই বোনদের সাথে সম্পর্ক, বিশেষত আপনি যদি ছোট হন, আপনার যদি বড় দাদা দিদি যারা আছেন তাদের সাথে কিন্তু সুসম্পর্ক মেনটেন করবার চেষ্টা করবেন, এবং যতটা চেষ্টা করবেন কোনো মানি বা কোনো ইমুভেবল প্রপার্টি এ সমস্ত রিলেটেড কোনো কথাবার্তা যাতে এই ফেজটাতে স্পেশালি 9-10 তারিখ পর্যন্ত, আমি বলছি বুধ যতক্ষণ বেটার না হবে ততক্ষণ পর্যন্ত না বলাই ভালো, নাহলে কিন্তু ব্যাপারটা বিতর্কের দিকে নিয়ে যেতে পারে এবং আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন হয়তো আপনার উদ্দেশ্য ভালো, কিন্তু সেটা উইল টার্ন টু বি আ নেগেটিভ সিনারিও। তো একটু সাবধানে ব্যাপারটাতে এগোনোর চেষ্টা করবেন। সাইনাসের যাদের প্রবলেম আছে, আইজে প্রবলেম আছে, প্রস্টেটে বা ইউরিনারি ট্র্যাক, ইউরিনারি ব্লাডারে সমস্যা যাদের আছে, ইভেন ফিমেলদের ক্ষেত্রে যাদের ওভারিতে সমস্যা আছে, তারা কিন্তু সাবধান। কোমরের দিকে যে অর্থোপেডিক হাড় আছে বা শোল্ডারের দিকে যে আমাদের অর্থোপেডিক প্রবলেম আছে, যে যাদের স্পন্ডিলাইসিস হোক বা ফ্রোজেন শোল্ডার, এই ধরনের জয়েন্ট পেইন যাদের আছে, তারা কিন্তু সাবধানে থাকবেন যতটা সম্ভব। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে ভেহিকেল কেনার কিন্তু যোগ আছে, খুব ভালো রোম্যান্টিক টাইমও কিন্তু কাটাতে পারবেন। ছোটোখাটো ঘুরতে যাওয়ার যেটা আগেই বললাম যোগ আছে, একটু বুঝে যাবেন, আর যদি যেতে হয় তাহলে প্রপারলি ওয়েল ইকুইপড হয়ে তারপরে সেখানে যাবেন। হঠাৎ করে ডিসিশন নিয়ে কোথাও বেরিয়ে পড়লেন, সেরকম ক্ষেত্রে কিন্তু এটা আমার রিকোয়েস্ট থাকবে যে না যাওয়াই বাঞ্ছনীয়, অন্তত 7-8 তারিখের আগে। এটা একটু খেয়াল রাখবেন। আর যত রকম ক্ষেত্রে অ্যাংজাইটি আর হাইপার টেনশনের যাদের প্রবলেম আছে বা হার্ট রিলেটেড যাদের সমস্যা রয়েছে, তারা কিন্তু একটু চিকিৎসকের পরামর্শ নেবেন যদি দেখেন যে রেকারেন্স হচ্ছে এই রিলেটেড কোনো কিছু।
বায়ুকারক যে রাশি আছে মিথুন, তুলা এবং কুম্ভ, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রাশি এবং লগ্ন, তাদের জন্য কিন্তু মোটের ওপরে বেটার টাইম বলা যায়, মোটের ওপরে। বাট এক্ষেত্রে আমি দুটো জিনিস বলবো। বৃশ্চিকের ঘর দিয়ে বারবার বলছি, কোনো প্ল্যানেট পাস হওয়া সেটা কিন্তু ভালো নয়। বৃশ্চিকের ঘরটি একটু গন্ডগোলের ঘর। কোনো দিন একদিন শুধু বৃশ্চিক রাশিটা কেন গন্ডগোলের ঘর বলা হয় সেটা আপনাদের বলবো, যে 8th হাউস কতগুলো হাউসকে একসাথে প্রভাবিত করে। তো তখন আপনারা কিছুটা ধারণা, ক্লিয়ারেন্স আর কি আসবে, বা যারা জানেন তারা তো অলরেডি জানেন। তো এই ঘরের উপর দিয়ে যখন শুক্র পাস করবে, আপনাকে না বিভিন্ন জায়গায় প্রলোভন তৈরি করবে, অর্থাৎ খুব ইজি গেইন করবার আপনি চেষ্টা করতে পারেন। তো ইজি গেইন করতে গিয়ে যেটাই হোক না কেন, সেক্ষেত্রে এমন কিছু পথের অবলম্বন করবেন না যেটাতে পরবর্তীকালে জবাবদিহি করতে হতে পারে। স্পেশালি আপনি যদি কোনো ছোট গ্রহ মানে শুক্রের মতন গ্রহ, প্ল্যানেটের দশা, মানে বিংশোত্তরী মহাদশা চন্দ্রের, বা ধরুন বলতে পারেন মঙ্গলের, ইভেন বুধের শেষের দিকের 4-5 বছর, তার সাথে কোনো খারাপ অন্তর্দশা ভোগ করছেন, মানে ধরুন রাহু কেতু তো অবশ্যই, বা তার সাথে কোনো বিষম প্ল্যানেটের, মনে করুন মঙ্গলের দশা তার সাথে বুধের অন্তর্দশা ভোগ করছেন, তাহলে কিন্তু অবশ্যই টাকা পয়সার ডিলিং এর ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। বা আমি যেটা প্রথমেই বলেছি যে অপোজিট জেন্ডারের ক্ষেত্রে কিন্তু নিজেকে যথেষ্ট সংযত এবং চারিত্রিক দৃঢ়তা কিন্তু বজায় রাখবার চেষ্টা করবেন। না হলে আপনার ছকে যদি সেরকম কম্বিনেশন থাকে, ইউ উইল বি ইনটু ডিপ ট্রাবল, সমস্যায় পড়ে যেতে পারে। যারা বিভিন্ন রকম মিডিয়া হাউস, বিভিন্ন রকম প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া, এই সমস্ত সেকশনে কাজ করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটি দেবে। তথ্য পরিবেশনের ক্ষেত্রে বা তথ্য কে এক্সট্র্যাক্ট করার ক্ষেত্রে দুটো জায়গাতেই কিন্তু খুব ভালো যোগ শো করছে। এছাড়া আরও কতগুলো, যারা প্রমোটিং, যারা বিভিন্ন ধরুন ডেভেলপিং এর কাজ করছেন, যারা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যারা বিভিন্ন ফিশারি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যারা মনে করুন হসপিটালের যে সমস্ত জায়গায় ল্যাবরেটরি আছে, যেখানে বিভিন্ন রোগ জীবাণু তার কি হয়েছে সেগুলোর পরীক্ষা নিরীক্ষা করা হয়, এই সমস্ত সেকশনে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো ফল প্রদানকারী। যারা বিভিন্ন কৃষি বিজ্ঞানী বা একদম নর্মাল এগ্রিকালচারিস্ট যারা আছেন আর কি, এ সমস্ত চাষি ভাইরা আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে। বাট সেটা 7 তারিখের পর থেকে 7th জানুয়ারি অনওয়ার্ডস, তার আগে কিন্তু খুব একটা ভালো ফল প্রদানকারী নেই। 7 তারিখ থেকে একদম মার্চ মাসের 23-24 তারিখ পর্যন্ত কিন্তু র্যাপিড ভালো মানে ফল আর কি প্রদান করবে। শুক্রের অবস্থান হেতু অন্যান্য গ্রহের গোচর নিয়ে আপনাদের বলছি। যারা মনে করুন বিদেশি কোনো ইউনিভার্সিটিতে কোনো ম্যানেজমেন্ট বা কোনো ফাইন্যান্স রিলেটেড কোনো পড়াশোনা করতে চান, তাদের জন্য খুব বেটার যোগ আছে। ইমুভেবল প্রপার্টি, গাড়ি বা কোনো মেটাল, এই জাতীয় কিন্তু কিছু পারচেজের আপনার যোগ আছে। বা ধরুন কোনো দামি কোনো বস্ত্র, জুতো, এই ধরনের, বা কোনো ইলেকট্রনিক গেজেটও কিন্তু আপনার পারচেজের এই সময় খুব ভালো কানেকশন লক্ষ্য করা যাচ্ছে আর কি। লাস্ট অংশ বলবো, সেটা হচ্ছে জলকারক যে রাশি আছে সেটা হচ্ছে কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি। যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন এবং রাশি, তাদের জন্য শুক্রের এই বৃশ্চিক রাশিতে গোচর কি ফল প্রদান করবে। প্রথম বলি, এই ফল কিন্তু মোটের ওপরে ভালো প্রদান করবে, কিন্তু আপনার মধ্যে অসম্ভব রকম হটি এবং প্রাউডি নেচার তৈরি করবে। এই হটি প্রাউডি নেচারের জন্য আপনার কথাবার্তার মধ্যে বেশ কিছু সামঞ্জস্যের অভাব ঘটবে, এবং মানুষকে আপনি এমন কিছু কথা বলে দেবেন যেটা কিন্তু খুব একটা কাঙ্ক্ষিত নয়। অর্থাৎ আপনি ন্যাচারালি বলেন না, কিন্তু এ সময় বলে দেবেন। বা পরিবারের কারুর কোনো ঘটনা নিয়ে, মনে করুন আপনার সন্তান খুব
কৃতিত্বের সাথে কোনো কিছু অ্যাচিভ করেছে লাইফে, তো সেটাকে আপনি এমনভাবে বলবেন যে যিনি শুনছেন তার কোথাও মনে হতে পারে যে আপনি তাকে অ্যাকচুয়ালি ছোট করছেন, আপনার উদ্দেশ্যই হচ্ছে তাকে ডিমিন করে বলা। হয়তো আপনি নাও বলতে পারেন। সুতরাং বেশি ওই ধাক্কা নিঘাত করার দরকার নেই, যে যেটা করেছে সেটা তার কোয়ালিটি অনুসারে করেছে, ছেড়ে দিন সেটা। বাড়িতেও কিন্তু পরিবেশের মধ্যে বেশি উচিত কথা বলতে গিয়ে জিনিসটাকে ঘোরালো করবার চেষ্টা করবেন না। যতটা সম্ভব রোম্যান্টিক লাইফ লিড করবার চেষ্টা করুন, যতটা সম্ভব ভোগ্যপণ্য ক্ষমতা অনুসারে সেলফ পারচেস করুন, ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেল করুন, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাথে মিলেমিশে খুব ভালোভাবে সন্তানদের নিয়ে যদি থাকেন তাদের নিয়ে অবস্থান করুন, কিন্তু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বেশি বলতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে বাধ্য। আপনি যদি কোনো টেকনিক্যাল ফিল্ডে কাজ করেন, ধরুন আপনি কোনো আর্কিটেকচার, আপনি কোনো ইঞ্জিনিয়ার, বিশেষত যেখানে ডিজাইন তৈরি করা হয়, সফটওয়্যার বানানো হয়, এরকম কিছু ফিল্ডে আপনি কাজ করছেন, তাহলে কিন্তু আপনি আপনার কাজের ক্ষেত্রে যতটা সম্ভব মনোনিবেশ করবেন, অর্থাৎ আপনার যে সিনিয়র অথরিটি আছে তার সাথে কিন্তু আপনার এই ব্যাপারে একটু মনোমালিন্য হতে পারে, কারণ 5th হাউসে রাহু আছে তো শুক্রে, তো মনোমালিন্য হতে পারে, বা 5th 9th কম্বিনেশনে রয়েছে, তো সেটা যাতে না হয় সেই চেষ্টাটাই কিন্তু সবসময় করবেন, বা যদি হয়ও সেটাকে টেকনিক্যালি মেটানোর চেষ্টা করবেন। যারা ভেহিকেল ইন্ডাস্ট্রিতে আছেন, যে কোনো কিছু ভোগ্যপণ্য সেল পারচেজের ক্ষেত্রে রয়েছেন, সেন্ট বা ধরুন ইমিটেশন জুয়েলারি রয়েছে, বা ধরুন কোনো এমব্রয়ডারির জায়গা রয়েছে, কোনো বুটিক সেন্টার রয়েছে, বা ধরুন এমন কোনো উলেন কোনো শল রয়েছে, বা পোশাক কার্ডিগান রয়েছে, বাইরে থেকে এনে আপনি ট্রেড করছেন বা নিজেই ম্যানুফ্যাকচার করে সেই জিনিসই সেল করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো এফেক্ট এ সময় প্রদান করবে। তো এটাকে ক্যাচ করবার চেষ্টা করবেন যদি এই ফিল্ডে। যারা জুতো ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বিভিন্ন শু ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, সেটা ব্র্যান্ডেড হোক নন ব্র্যান্ডেড হোক যেরকমই হোক, সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো এফেক্ট পাবেন এ সময়। আমি বারবার বলছি, দুটো জায়গা থেকে খেয়াল রাখবেন। এক হচ্ছে নিজের লাংসের জায়গা এবং হার্টের জায়গায় যদি কোনো সমস্যা থাকে ডক্টরকে দেখাবেন। রিউমেটয়েড সমস্যা থেকে সাবধান, সাইনাসের সমস্যা, বিশেষত মাথার বাম দিকে সমস্যা বেশি হয়, সাবধান থাকবেন। আর বসের সাথে বা পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছে, ইভেন স্পাউসের সাথে, কিন্তু রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে আপনার 5th 9th কম্বিনেশনের মধ্যে রয়েছে, কখনো এমন কোনো কথা বলবেন না যেটা বিতর্ক বা যেটার কোনো লেগেসি বিতর্ক আছে, তাহলেই সব ঠিক থাকবে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।